ভূতের গল্প মানেই তো ভয়, তাই না? কিন্তু কিছু গল্প আছে যা আমাদের ভয় দেখানোর বদলে মন ছুঁয়ে যায়। চলুন আজকে এমনই একটা গল্পকে একটু ভেঙে দেখি, কিভাবে শুধু ভয় না দেখিয়েও আমাদের মনে গভীর একটা আবেগ তৈরি করা যায়। চলুন আর দেরি না করে একদম গল্পের ভেতরে ঢুকে পড়া যাক। শুরুটাই দেখুন, রাত 2:30, একটা শান্ত অন্ধকার ঘর। শুধু এই একটা লাইনে কিন্তু যথেষ্ট পুরো পরিবেশটা চোখের সামনে ভাসিয়ে তোলার জন্য আর মনের মধ্যে একটা চাপা উত্তেজনা তৈরি করার জন্য। গল্পের প্রথম অংশে লেখক খুব সাবধানে একটা রহস্য আর অস্বস্তির পরিবেশ তৈরি করেছেন। এখানকার প্রত্যেকটা জিনিস ব্যবহার করা হয়েছে দর্শকের মনে টেনশন তৈরি করার জন্য। কিন্তু কিভাবে? চলুন সেটাই দেখি। গল্পের শুরুতেই আমরা দেখছি আয়ান একটা অন্ধকার ঘরে একদম একা। চারপাশটা কেমন থমথমে নিস্তব্ধ, যা তাকে খুব অসহায় একটা পরিস্থিতিতে ফেলে দেয়। এই যে একাকিত্ব, এটাই কিন্তু ভয় তৈরির একদম প্রথম ধাপ। গল্পে টেনশন বাড়ানোর জন্য এখানে 3টে দারুণ টেকনিক ব্যবহার করা হয়েছে। 1. চরিত্রটাকে একা করে দেওয়া। 2. আমাদের ইন্দ্রিয়গুলোকে কাজে লাগানো, যেমন ধরুন দরজার নিচ দিয়ে ঠান্ডা ধোঁয়া আসা বা ফিসফিস করে আয়ানের নাম ধরে ডাকা। এগুলো কিন্তু সরাসরি আমাদের গায়ে কাটা দেয়। আর 3 নম্বর হলো একটা অজানা কিছুর আগমন ঘটানো। আর ঠিক এইখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়। সাধারণত এই রকম সিচুয়েশনে আমরা কি আশা করি? একটা ভয়ঙ্কর জাম্পস্কেয়ার, তাই তো? কিন্তু না, আয়নায় যা দেখা গেল তা হলো একটা ভূতের কান্নারত মুখ, যে কিনা ফিসফিস করে বলছে, আমাকে বাঁচাও। আর এই মুহূর্তেই আমরা বুঝে যাই এই গল্পটা শুধু ভয়ের না, এর ভেতরে গভীর একটা আবেগও লুকিয়ে আছে। গল্পের মাঝখানে এসে কাহিনীটা ভয় থেকে সরে গিয়ে সহানুভূতির দিকে মোড় নেয়। মানে এখান থেকে গল্পের আসল ইমোশনাল দিকটা খুলতে শুরু করে, যা আমাদের চরিত্রের সাথে আরও গভীরভাবে কানেক্ট করে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে আছে কাঁপতে থাকা আয়না বা ঘন কুয়াশার মতো ভয়ের এলিমেন্টস, আবার ঠিক তার পাশেই আছে কাঁদতে থাকা ভূত আর তার নিষ্পাপ ভয়ার্ত চোখের মতো করুণার উপাদান। এই দুটোর মিশ্রণই গল্পটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। যে কোনো গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো তার ব্যাকস্টোরি বা প্রেক্ষাপট, মানে ঘটনার পেছনের ঘটনা। আর এই গল্পে তো এই ব্যাকস্টোরিটাই হচ্ছে আসল চাবিকাঠি। এটাই ভূতের প্রতি আমাদের পুরো ধারণাটাকেই ওলটপালট করে দেয়। সেপিয়া টোনে দেখানো একটা ফ্ল্যাশব্যাক, আর সেখানেই আমরা জানতে পারি মেয়েটার সেই মর্মান্তিক কাহিনী। তার বাড়িতে আগুন লেগেছিল, একটা দরজা আটকে যাওয়ায় সে আটকা পড়ে। সাহায্যের জন্য চিৎকার করেও লাভ হয়নি। এই দৃশ্যটা দেখার পর ওই ভূতটাকে আর ভয়ঙ্কর কিছু মনে হয় না, বরং একজন অসহায় শিকার বলে মনে হয়। গল্পের একেবারে শেষ পর্বে এসে আমরা দেখি কিভাবে একটা শান্ত, মন ছুঁয়ে যাওয়ার সমাপ্তি টানা হয়েছে। এখানে ভয়ের লেশমাত্র নেই, আছে শুধু প্রশান্তি। গল্পের টার্নিং পয়েন্টটা হলো আয়ানের একটা সিদ্ধান্ত। সে কিন্তু ভূতটাকে দেখে ভয় পেয়ে অ্যাটাক করতে পারত, কিন্তু তা না করে সে সহানুভূতি দেখালো। আর তার এই সহমর্মিতায় যেন একটা ম্যাজিকের মতো কাজ করল, যা গল্পটাকে একটা শান্তিপূর্ণ পরিণতির দিকে নিয়ে গেল। পুরো গল্পে মেয়েটি মাত্র একবার হাসে, একবার, আর ওই একটা হাসি যেন পুরো গল্পের মূল প্রাপ্তি। এত সাসপেন্স, এত দুঃখের পর তার মুখের ওই একচিলতে হাসিটা মনে একটা অদ্ভুত শান্তি এনে দেয়। মনে হয় আগের সব কিছু সার্থক হলো। আর খেয়াল করে দেখুন, গল্পের শেষে এসে ভিজুয়ালের ভাষাটাও কিভাবে আমূল বদলে যায়। কোথায় সেই অন্ধকার ঠান্ডা পরিবেশ, আর কোথায় এখন এই জোনাকির মতো মিটিমিটি আলো, সোনালি পথ। অন্ধকারের বদলে চারিদিকে শুধু উষ্ণ আলো। এই ভিজুয়ালগুলোই কিন্তু শান্তির অনুভূতিটাকে আরও জোরালো করে তুলেছে। তো এত কিছুর পর প্রশ্ন আসতেই পারে, এই গল্পটা কেন এত প্রভাবশালী? মানে কি এমন আছে এর মধ্যে যা আমাদের মনে এতটা প্রভাব ফেলে? চলুন মূল কারণগুলো একবার দেখে নিই। দেখুন, এই গল্প থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। প্রথমত, শুধু ভয় দেখানোর চেয়ে সহানুভূতির উপর জোর দেওয়াটা অনেক বেশি শক্তিশালী হতে পারে। দ্বিতীয়ত, একটা ভালো ব্যাকস্টোরি দিয়ে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া যায়। আর সবশেষে একটা ভালো এন্ডিং, একটা তৃপ্তিদায়ক সমাপ্তি কিন্তু গল্পের শুরুটাকেও অর্থবহ করে তোলে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভেবে দেখুন তো,
একটা গল্পের শেষটা কিভাবে তার শুরুর সম্পর্কে আমাদের পুরো ধারণাটাকে আমূল বদলে দিতে পারে, কিভাবে একটা এন্ডিং পুরো জার্নিটাকে একটা নতুন অর্থ দিতে পারে।